স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি সামিয়া জান্নাহ। বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসছে বিশ্বের বড় বড় কোম্পানি ও বিনিয়োগকারীরা। কমপক্ষে 40টি দেশের এসব তালিকায় থাকছে নাসার মতো সংস্থাও। আজ শুরু হতে যাওয়া বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন সামনে রেখে ব্রিফিংয়ে একথা জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান জানিয়েছেন, বিনিয়োগে আগ্রহ তৈরি করতে উপস্থাপন করা হবে নতুন বাংলাদেশকে। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের আগস্টে যাত্রা শুরু হয় নতুন বাংলাদেশের। এরপরই দেশে বিদেশি ও দেশীয় বিনিয়োগ বাড়াতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই অবস্থায় সোমবার থেকে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হচ্ছে 4 দিনের বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন। বিনিয়োগকারীদের নির্ভর করতে তাদের সামনে তুলে ধরা হবে নতুন বাংলাদেশকে। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফ করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান। তো ওনারা যখন আসবেন তখন আমরা ওনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে কাম এক্সপিরিয়েন্স দ্য নিউ বাংলাদেশ। আপনারা যে বাংলাদেশে আসছেন, সেই বাংলাদেশের গল্পটা আপনারা আগে একভাবে শুনে থাকতে পারেন, কিন্তু সেই গল্পটা একটু বদলেছে এবং সেই গল্পটাকে আরো ভালো একটা গল্প করার জন্য, সেই দেশটার বিনিয়োগ সম্ভাবনাকে এবং বিনিয়োগ ব্যবস্থাকে আরো উন্নত করার জন্য আমরা বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি। বিশ্বের 40টি দেশের বিভিন্ন পর্যায়ের প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিনিয়োগকারীরা অংশ নিচ্ছেন এই সম্মেলনে। ভার্চুয়ালিও যোগ দেবেন অনেকে। MOU সাইনিং অ্যাকচুয়ালি ইজ এ বিগ রেঞ্জ। সো এই রেঞ্জের মধ্যে শুধুমাত্র আমরা ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলছি না, আমরা এর পাশাপাশি আর বেশ কিছু যেগুলো টপিক আছে, যেগুলো মেইন কি টপিক ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিলেটেড, যেরকম তো আইএলওর সাথে আমরা এরকম একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করার চিন্তা করছি, তার সাথে আরও বেশ কিছু মাল্টিল্যাটারাল ওটার মধ্যে ইনভলভ থাকবে। আমরা নাসার সাথে একটা চুক্তি স্বাক্ষর করার কথা চিন্তা করছি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে, নন মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন নিয়ে চুক্তি স্বাক্ষর কথা চিন্তা করছি। বিডা চেয়ারম্যান বলছেন, নতুন বাংলাদেশে আগ্রহী বিনিয়োগকারীদের সুযোগ করে দেয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করারও। ইনভেস্টররা পলিটিক্যাল কন্টিনিউইটি ব্যাপারটা নিয়ে অনেক কনসার্ন রেজ করে অনেক সময়, যে এই ইন্টারিম গভর্নমেন্ট আমরা ধরেন 20টা রিফর্ম করে গেলাম, সেই 20টা রিফর্ম আবার যদি পরের সরকার এসে ওই রিফর্মগুলোকে আবার উল্টা দিকে ফেরত নিয়ে যায়, তাহলে তো আসলে বিনিয়োগ ব্যবস্থার কোনো উন্নতি হলো না। তা আমরা এটাই আসলে প্রুফ করার চেষ্টা করছি যে আমরা আসলে ওনাদের সাথে একসাথেই কাজ করছি। বুধবার আনুষ্ঠানিকভাবে এই সম্মেলন উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ বিনিয়োগকারীদের সাথে আলাদা বৈঠকও করবেন তিনি। সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হতে পারে হচ্ছে যে কোনো বিদেশি। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। কর আহরণ বাড়াতে রাজস্ব বোর্ড ভেঙে 2টি প্রতিষ্ঠান করায় যথেষ্ট নয়, প্রয়োজন প্রতিষ্ঠানটির মাঠ পর্যায়ের কাজে বড় ধরনের সংস্কার। এমনটাই বলছেন গবেষক ও রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তারা। রাজস্ব বোর্ড ভেঙে 2টি প্রতিষ্ঠান গড়ে তোলার খসড়া প্রায় চূড়ান্ত। জুলাইয়ের আগেই 53 বছরের এই সংস্থা বিলুপ্ত হচ্ছে। তবে সংশ্লিষ্টরা বলছেন, রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতি কমানো, জবাবদিহি না বাড়াতে পারলে এই পদক্ষেপের সুফল আসবে না। বাংলাদেশের অর্থনীতির আকার ও মানুষের আয় যতটা বেড়েছে সেই অনুপাতে বাড়েনি কর আহরণ। অর্থাৎ মানুষ আয় করছে কিন্তু কর দিচ্ছে না সে হারে। তাই দক্ষিণ এশিয়ার মধ্যে কর জিডিপির অনুপাত সবচেয়ে কম বাংলাদেশে, মাত্র 7.6%। এমন একটি মতামত দীর্ঘদিন ধরেই ছিল গবেষকদের। তাই রাজস্ব বোর্ডের সংস্কারের দাবি ছিল বহুদিনের। বিগত সরকারগুলো রাজস্ব বোর্ড সংস্কারে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি স্বতন্ত্র বিভাগ করার কথা বলে আসলেও বাস্তবায়ন করতে পারেনি। অন্তর্বর্তী সরকার এবার সে পদক্ষেপ নিতে যাচ্ছে। রাজস্ব সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জায়গায় 2টি পৃথক বিভাগ করা হচ্ছে। রাজস্ব বোর্ড ভেঙে আলাদা 2টি বিভাগ করতে অধ্যাদেশের খসড়া তৈরি করেছে এনবিআর, যা আগামী অর্থবছর থেকেই কার্যক্রম শুরু হবে। তবে প্রশ্ন থাকছে, এতে করে কি রাজস্ব আহরণ বাড়ানো যাবে কাঙ্ক্ষিত হারে? ট্যাক্স কালেকশনের কাজটা কিন্তু কমিশনের নেতৃত্বে হয়, এটা জাতীয় রাজস্ব বোর্ডের খুব একটা কিছু করার থাকে না। তো 2টা বিভাগ করলে নিজের লেভেলে যদি একটা রিফর্মস না করা হয়, বড় ধরনের রিফর্মস, তাহলে এটা কিভাবে রাজস্ব বৃদ্ধি করবে সেটা আমি বুঝতে পারছি। কিন্তু মনে রাখা দরকার যে রাজস্ব আদায়ের জন্য আলাদা একটি ইউনিট করে দেওয়া বা এক্সিকিউশনের জন্য পলিসির জন্য আলাদা একটি ইউনিট করে দেওয়াটি কিন্তু সমস্যার সমাধান নয়। এটি হতে পারে যে একটি বড় উদ্যোগের সূচনা মাত্র।
গুরুত্বপূর্ণ যে 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 অভিযোগগুলো থাকে যে কর সংক্রান্ত জায়গাগুলোতে এনবিআর এর ভিতরে স্বচ্ছতার অভাব, এই জায়গাগুলোতে বিভিন্ন রকমের দুর্নীতির অভিযোগ রয়েছে, এই যে বিভিন্ন রকমের জটিলতা, এই জটিলতাগুলো রেখে আপনি কিন্তু আলাদা করে এক্সিকিউশন ইউনিট করেই যে আপনি আসলে সুবিধা অনেক পেয়ে যাবেন তা না। রাজস্ব আহরণ বাড়াতে রাজস্ব কর্মকাণ্ডে ঘুষ দুর্নীতি কমানোর পাশাপাশি একটি সমন্বিত ডিজিটাল আর্থিক ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন গবেষকরা। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা। শুল্ক পুনর্বিবেচনার জন্য যুক্তরাষ্ট্রকে 2টি চিঠি দেবে বাংলাদেশ। নতুন শুল্ক আরোপের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা বাণিজ্য কিভাবে আরও বাড়ানো যায় সে ব্যাপারে উদ্যোগ নেবে বাংলাদেশ। পোশাক শিল্পের বাজার যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে চেষ্টাও করবে সরকার। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য ও জ্বালানি সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিডার নির্বাহী চেয়ারম্যান, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ, এনবিআর চেয়ারম্যান সহ অর্থনীতিবিদ ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সব বিষয়কে ছাপিয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কনীতি প্রসঙ্গ। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন তারা। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, শুল্কনীতির প্রেক্ষিতে আগামী 48 ঘন্টার মধ্যে যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে 2টি চিঠি পাঠানো হবে। একটা চিঠি যাবে আমাদের চিফ অ্যাডভাইজারের তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে, আর আরেকটা চিঠি যাবে আমাদের কমার্স অ্যাডভাইজারের তরফ থেকে ইউএসটিআর এর কাছে। ইউএস এবং আমাদের জন্য উইন উইন সিচুয়েশন হয় এবং আমরা যেহেতু আরও মার্কেট অ্যাক্সেসটা আমাদের জন্য বাড়ে। অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পোশাক শিল্পের বাজার যেন রক্ষা করা যায় সে চেষ্টাও করা হবে। ইউএস এর সাথে এবং বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য আমরা প্রসার ঘটাবো এবং এই জন্য যদি আমাদের আমেরিকা থেকে আমাদের দরকারি কোনো কিছু ইম্পোর্ট করতে হয়, অনেক কিছু এলএনজি এবং জিনিস আমরা ইম্পোর্ট করব। এদিকে কিছু সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করা হয়েছে, সেই অনুযায়ী অগ্রসর হওয়ার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। আমাদের ট্যারিফ রিলেটেড মানে নন ট্যারিফ ব্যারিয়ারের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যেগুলো আমাদের বাণিজ্যের জন্য সহায়ক, আমরা সেইগুলোকে প্রহিত করা বা পুনর্মূল্যায়ন করার একটা পদক্ষেপগুলো নিচ্ছি এবং আমরা সেই অনুযায়ী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক হব। আর খলিলুর রহমান বলেন, 2-1 দিনের মধ্যেই আমরা চূড়ান্ত করতে পারবো মার্কিন প্রশাসনের সাথে আমরা কি ধরনের নেগোসিয়েশনে যাব। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসে অ্যাসিস্ট্যান্ট রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বলেছেন, সেখান থেকে আমরা যা সংকেত পাচ্ছি আগামী 1-2 দিনের ভিতরে আমাদের পজিশনগুলো আমরা ফাইনালাইজ করে ফেলতে পারবো। ব্যবসায়ী প্রতিনিধি নাসিম মঞ্জুর বলেন, সময় উপযোগী পরিকল্পনা নিতে না পারলে আমরা পিছিয়ে যাব। দেশের স্বার্থ আগে, সেখানে অবশ্যই বাংলাদেশের স্বার্থ মাথায় রেখে অপরচুনিটিগুলো বের করা। একটা জিনিস আমরা সবাই একমত হব যে বাংলাদেশের কম্পিটিটিভনেস যেন আমরা না হারাই। তবে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের স্বার্থে যেটা ভালো হয় তেমন উদ্যোগ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যবসায়ীরা। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপ নিয়ে যখন বিশ্বজুড়ে তোলপাড়, তখন বাংলাদেশ একে চাপ হিসেবে দেখছে না। সরকারের পক্ষ থেকে এরই মধ্যে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। বিনিয়োগ বোর্ডও মনে করে এমন চাপ বাংলাদেশের জন্য উল্টো ভালো ফল বয়ে আনবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশে দেশে শুল্ক আরোপের ঘোষণায় সারা বিশ্বে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। এরই মধ্যে পাল্টা শুল্ক আরোপ করা শুরু করেছে কিছু দেশ, যার মধ্যে চীন অন্যতম। এসবের প্রভাবে মার্কিন শেয়ার বাজারে নেমেছে ধস, সূচক নিম্নমুখী বিশ্বের বড় বড় শেয়ার বাজারেও। এমন প্রেক্ষাপটে বাংলাদেশও চিন্তিত, কারণ 15% থেকে শুল্ক উঠে এসেছে 37-এ। শনিবারই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জরুরি বৈঠকে বসেন। পরে জানানো হয় বাংলাদেশ খুব একটা ক্ষতির মুখে পড়বে না। আমরা মনে করি যে নতুন যে গ্লোবাল বিজনেস অর্ডার, ট্রেড অর্ডারে আমরা বেনিফিটেড হব। এরই ধারাবাহিকতায় রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান জানান,
ট্রাম্পের শুল্ক নীতি আলাদা করে বাংলাদেশে বিনিয়োগের জন্য কোনো বাধা সৃষ্টি করবে না। গ্লোবাল কোনো ম্যাক্রো ইকোনমিক ইফেক্ট পৃথিবীর সবগুলো দেশকে ইকুয়ালি ইফেক্ট করবে। ডোনাল্ড ট্রাম্পের যে নতুন পলিসি বা উনি যে ডিক্লারেশনটা দিয়েছেন, এটা যদি এক্সিকিউটেড হয় তাহলে কিন্তু শুধু বাংলাদেশ মূল্যস্ফীতির ভিতর দিয়ে যাবে বা সুদের হারের ভিতর দিয়ে যাবে তা না, সবাই যাবে। তো আমি সেই পয়েন্ট অফ ভিউ থেকে মনে করি না যে এই স্পেসিফিক ইনসিডেন্টটা বাংলাদেশের রিলেটিভ কম্পারেটিভ অ্যাডভান্টেজের মধ্যে কোনো মেজর ইফেক্ট করতে পারে। এদিকে আগারগাঁওয়ে বিএসইসির চেয়ারম্যানের সঙ্গে অংশীজনদের বৈঠকের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান জানিয়েছেন, বাংলাদেশের পুঁজিবাজারেও এই শুল্কের তেমন কোনো প্রভাব পড়বে না। বর্তমানে যে বৈশ্বিক বাজারে যে ধরনের একটা আলোড়ন তুলেছে, আমাদের দেশের ব্যালেন্স অফ পেমেন্টে বা আমাদের দেশের অভ্যন্তরীণ কর্মসংস্থানে এটার খুব বড় ধরনের ইম্প্যাক্ট থাকবে না, এবং এটার পজিটিভ অ্যান্ড নেগেটিভ ইম্প্যাক্ট মিলে হয়তো আমরা পজিটিভ দিকেই থাকব। নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যানের সঙ্গে ঘণ্টাব্যাপী পুঁজিবাজারের চলমান সংস্কারগুলো নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান ডিএসসির চেয়ারম্যান। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। রাজশাহীর সড়ক দুর্ঘটনা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, আহতদের অবস্থা এখন কেমন এবং নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। সামিয়া, গত রাত 12:30টার দিকে রাজশাহীর খড়খড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে এবং চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাকিয়া গ্রামের জামাত নেতাকর্মী সমর্থকদের 90 জনের দুটি বাস যাচ্ছিল। জামাত নেতা দেলোয়ার হোসেন সাইদি, আলী হাসান মুজাহিদ এবং কাদের মোল্লার কবর জিয়ারত করতে, এবং তারা যখন যাচ্ছিল তখন এই খড়খড়ি এলাকায় একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে এই দুটি বাসের, এবং একটি বাস সিটকে খাদে পড়ে যায়, অপর বাসটি দুমড়ে মুচড়ে যায়। তো এই বাসে থাকা 40 জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় রাত 1:30টার দিকে, এবং তারপরে এখানে চিকিৎসকরা 2 জনকে মৃত ঘোষণা করেন। রাত 2:30টার দিকে আরো একজনকে মৃত ঘোষণা করেন। তো এই যে যারা আহত আছেন, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 35 জন রোগী ভর্তি আছেন। এছাড়া 2 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন রাতেই। তো এই তাদের অবস্থা বেশ, কয়েকজনের অবস্থা বেশ খারাপ আছে, এবং এরা কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন যে বেশ ভালোই আহত হয়েছেন তারা, এবং বেশ কয়েকদিন সংকটাপন্ন অবস্থায় আছেন। এই নিহতরা হলেন জুয়েল আহমেদ, নাসিব উদ্দিন এবং মিজানুর রহমান। এদের বাড়ি কিন্তু চাঁপাইনবাবগঞ্জের ঘোড়াপাকিয়া গ্রামে, এবং যারা হাসপাতালে ভর্তি আছেন তাদেরকে সকালে জামাতের নেতারা দেখতে এসেছেন বলে আমরা জানতে পেরেছি, এবং আমরা এখানকার যিনি জরুরি বিভাগের চিকিৎসক আছেন তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এই আহতরা ভর্তি আছে 3টি ওয়ার্ডে, এর মধ্যে 8 নম্বর ওয়ার্ডে আছে 11 জন, 31 নম্বর ওয়ার্ডে আছেন 20 জন, এবং 5 নম্বর ওয়ার্ডে আছে 4 জন। তো এই আহতদের চিকিৎসা চলছে, যথারীতি ভালোভাবে চলছে, এবং এই চিকিৎসার মাধ্যমে তারা তাদের সুস্থ করার চেষ্টা করছেন। সামিয়া। সৌরভ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চিকিৎসা খাতে ব্যক্তিগত ব্যয় বাড়ছে সাধারণ জনগণের, অন্যদিকে স্বাস্থ্যসেবা প্রাপ্তি ব্যয়ে সরকারের অবদান ক্রমান্বয়ে কমছে। বিভিন্ন গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, অবাধে ওষুধের ব্যবহার কমানো, সরকারি হাসপাতালে ডায়াগনস্টিক সেবার মানোন্নয়ন জরুরি। স্বাস্থ্য খাতের বরাদ্দ বাজেট যথাযথভাবে খরচ এবং সঠিক পদক্ষেপ নিলে ওষুধ কেনা খাতে রোগীদের খরচ কমিয়ে আনা সম্ভব। হেপাটাইটিস সিতে আক্রান্ত মাকে শরীয়তপুর থেকে ঢাকার একটি সরকারি হাসপাতালে নিয়ে এসেছেন সন্তান সজল। মায়ের চিকিৎসায় ইতিমধ্যে খরচ হয়েছে প্রচুর টাকা। খুব ভাবতেছি যে আসলে কি করব, পারবো কিনা ট্রিটমেন্ট শেষ করতে। তো এই জন্যই সরকারি হসপিটাল নিয়ে আসছি, প্রাইভেটে তো সাহস পাই নাই। স্বাস্থ্যসেবা নিতে গিয়ে রোগী নিজের পকেট থেকে যে অর্থ ব্যয় করে তাকে অর্থনীতির ভাষায় আউট অফ পকেট এক্সপেন্ডিচার বা বাড়তি খরচ বলা হয়। সার্কভুক্ত 8টি দেশের মধ্যে স্বাস্থ্যসেবায় ব্যক্তিগত ব্যয় সবচেয়ে বেশি আফগানিস্তানে, এর পরের অবস্থানে রয়েছে বাংলাদেশ। স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট জানাচ্ছে, চিকিৎসা সেবায় 2015 সালে আউট অফ পকেট এক্সপেন্ডিচার ছিল 67%। 2020 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 69%। 2021 সালে তা 73% উঠে যায়। স্বাস্থ্য খাতে সরকারের ব্যয় কমে 2020 সালে 23% নেমেছে। এর আগে 2018 ও 2019 সালে এই হার ছিল যথাক্রমে 28 ও 26%।
10% চলে যাচ্ছে মেডিসিনে, এখানে 15 থেকে 20% যাচ্ছে ডায়াগনস্টিক টেস্টে, বাকি অংশগুলো যাচ্ছে হসপিটালে থাকা এবং ডাক্তারদের যে কনসালটেশন ফি আছে সেখানে। যতক্ষণ না পর্যন্ত মেডিসিনের দাম একটা নিয়ন্ত্রণের ভিতরে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা বন্ধ করা যাবে না। আমাদের সরকারি হসপিটালে ডায়াগনস্টিক সেবায় হাত দিতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক জানান, স্বাস্থ্য খাতে সরকারের বরাদ্দ বাড়লেও ব্যয় করার সক্ষমতা বাড়েনি। প্রতিটা অর্থ বছর শেষে অব্যয়িত অর্থের পরিমাণ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমাদের এই ব্যয়গুলো যেহেতু মাঠ পর্যায়ে বিভিন্নভাবে হয়ে থাকে, বিভিন্ন ধরনের হাসপাতালের মাধ্যমে হয়, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মাধ্যমে হয়, এই প্রতিষ্ঠানগুলো যারা পরিচালনা করেন তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণের মধ্যে প্রশাসনিক প্রশিক্ষণ আছে, আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণ আছে, ক্রয় সংক্রান্ত প্রশিক্ষণ আছে। এই প্রশিক্ষণগুলো দিয়ে তাদের সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা চলছে। স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে স্বাস্থ্য খাতে মানুষের ব্যক্তিগত খরচ কমে আসবে বলে আশা করেন তিনি। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।